দেখো হিস্ট্রির আমরা ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলটা আগে ধরেছিলাম। ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলটা শেষ হয়ে গেছে। আর যদি কিছু বাকি থাকে যে জিনিসগুলো সেগুলো ক্লাসের পরে এমসিকিউ সহ তখন বলে দেবো। আজকে আমরা এনসিয়েন্ট থেকে বা ধরতে পারো যে ইতিহাসের প্রথম থেকে ধরছি। এবার এনসিয়েন্ট হিস্ট্রি যে কোনো বইতে গেলে প্রচুর অনেক কিছু পেয়ে যাবে, প্রচুর গল্প পেয়ে যাবে। তো ডাব্লিউবিসিএস এর জন্য যারা প্রিপারেশন করছো তাদের ইতিহাস অবশ্যই খুব ভালো করে পড়া উচিত, কিন্তু পুলিশ কনস্টেবল বা এসআই বা এরকম অন্যান্য পরীক্ষাগুলোর ক্ষেত্রে একটু স্মার্ট স্টাডি করতে হবে, কারণ ইতিহাস প্রচুর পড়া আছে। ধরো কোনো পরীক্ষায় ইতিহাস থেকে হয়তো দুটো তিনটে চারটে প্রশ্ন আসতে পারে, কিন্তু তিনটে চারটে যদি প্রশ্ন আসে তো এইটুকু জানবি যে ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল মানে ইয়ে থেকে আসবেই, বাদ যাবে না, ওখান থেকে আসবেই। তারপরে তোমার হচ্ছে মোগল যুগ, সুলতানি যুগ, এখান থেকে আসবে। তো সুতরাং তার থেকে আরো বেশি কিছু আমার পড়ে লাভ নেই। তো সেই কারণের জন্য যতটুকু এখানে দিচ্ছি পুলিশের পরীক্ষার জন্য এনাফ, এটুকু জেনে রাখতে পারো। তো প্রাচীন যুগ দেখো যে মানুষের প্রথম যেটা উৎপত্তি হয়েছিল, মানে এটা ধরা হয় যে আফ্রিকা মহাদেশে, আফ্রিকাতে প্রথম মানুষের উৎপত্তি পাওয়া যায়। আর ভারতের কি হয়েছে, ভারতে প্রথম শিবালিক পর্বতে মানব জাতির উদ্ভব হয়েছিল। যে পুরুষ জাতি সেটা নাম দেওয়া হয়েছিল পুরুষের রামাপিথেকাস, আর মহিলা হচ্ছে শিবপিথেকাস। এবার প্রাচীন যুগ যেটা সেটাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, নব্যপ্রস্তর, মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ, আর একটা হচ্ছে তাম্রপ্রস্তর যুগ। এবার এখান থেকে কি কোশ্চেন দিতে পারে সেটা হচ্ছে, যেমন প্রাচীন প্রস্তর যুগ, এই সময়ে পশুচারণ আর শিকার এইগুলো ছিল প্রধান জীবিকা। তো দিতে পারে যে পশুচারণ বা শিকার কোন যুগে ছিল, বা প্রাচীন প্রস্তর যুগে কি ছিল। যদিও প্রাচীন প্রস্তর যুগ এবং মধ্যপ্রস্তর যুগ দুটোর ক্ষেত্রেই ছিল পশুচারণ এবং শিকার। আর কুয়ার্টজাইট মানে প্রথম প্রাচীন প্রস্তর যুগে সেই সময় কি ছিল, যে অস্ত্র আবিষ্কার হয়েছিল কুয়ার্টজাইটের পাথরের ভোঁতা, মানে ধারালো ছিল না, কারণ তখন তো এত উন্নত হয়নি বা আধুনিক জিনিসপত্র এগুলো উন্নত হয়নি। তো ওই কুয়ার্টজাইট পাথর যেগুলো, সেগুলোকে পাথরগুলোকেই ছিলে ছিলে সাইডে কি করা হতো, অস্ত্র শস্ত্র বানানো হতো। তো কিছু কিছু যেগুলো ইয়ের নাম হচ্ছে স্ক্র্যাপার, যেগুলো এখন ক্লাস 6-7 এর বইয়ে দেওয়া আছে, ঠিক আছে। যে ওই প্রাচীন প্রস্তর যুগে যে অস্ত্রগুলো ছিল তাদের নাম হচ্ছে স্ক্র্যাপার, তারপরে ছিল হ্যান্ড এক্স, তারপরে ছিল চপার। হ্যান্ড এক্স, তারপর হচ্ছে চপার। তো এই জিনিসগুলো কি প্রাচীন প্রস্তর যুগে যে সমস্ত অস্ত্র শস্ত্রগুলো পাওয়া যেত তাদের নাম। মধ্যপ্রস্তর যুগ, মধ্যপ্রস্তর আর একটা জিনিস এটা খুব ইম্পর্টেন্ট, ভীষণ মনে রাখবে, যে ভীমবেটকা প্রাচীন প্রস্তর যুগে আবিষ্কৃত ভীমবেটকা, সেটা এখন বর্তমানে কোথায় কোথায় রয়েছে, মধ্যপ্রদেশে। তারপর যে মধ্যপ্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগে পশুচারণ ও শিকার, সেই সঙ্গে হচ্ছে যাযাবর শুরু হতো, যাযাবর প্রথা। মানে কি হতো, প্রথম দিকে গাছপালা, তারপরে গাছের পাতা এই সমস্ত তো খেত, তারপরে পশুপালন এইসব শিকার করে খেত। প্রথম দিকে জানো যে অনেক ছোটবেলায় পড়েছিলে 2, 3, 4 এর পড়াতে, যে প্রথমে কাঁচা মাংসই খেতে শিখলো, তারপরে পোড়াতে শিখলো। তো সেইভাবে যখন সেই জায়গাকার গাছপালা পাতা বা পশু পাখি শেষ হয়ে গেল, তখন কি করলো তারা, সেই সমস্ত মানুষজন অন্য জায়গায় আবার শুরু করলো। তাই যাযাবর যেটা সেটা হচ্ছে মধ্যপ্রস্তর যুগে শুরু হয়েছে। তারপরে হচ্ছে কি নব্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগে হয়েছে চাকার আবিষ্কার এবং হচ্ছে ধারালো অস্ত্র। তো এটা দিতে পারে যে চাকার আবিষ্কার কবে থেকে, কোন প্রস্তর কোন যুগে শুরু হয়েছে, সেটা হচ্ছে নব্যপ্রস্তর যুগে। আর যেই ধারালো অস্ত্র শস্ত্র এই সমস্ত জিনিস মানুষ আবিষ্কার করলো, তাই কৃষি প্রথার প্রচলন হলো, মানে সেটা হচ্ছে তাম্রপ্রস্তর যুগ। এবার দেখো সিন্ধু সভ্যতা, সিন্ধু সভ্যতা যাওয়ার আগে, তার আগে এখানে একটা পয়েন্ট বাদ গেছে, সেটা আমি লিখে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি। সেটা হচ্ছে মেহেরগড় সভ্যতা, মেহেরগড় সভ্যতা। মানে এটা কি, মেহেরগড় সভ্যতাটা হচ্ছে পৃথিবীর প্রাচীনতম সভ্যতা, বা ভারতবর্ষের বলতে পারো যে প্রাচীনতম সভ্যতা হচ্ছে মেহেরগড় সভ্যতা। এই সভ্যতা কে আবিষ্কার করেছিল, যা ফ্রাসোয়া জারেজ, যা রিচার্ড মিডো। ফ্রাসোয়া জারেজ 1970 সালে, 1970 সালে। এবং এইটা সম্পর্কে ঠিক 10 বছর পরে 1980 সালে সায়েন্টিফিক আমেরিকান পত্রিকা একটা ছিল, সেই সায়েন্টিফিক আমেরিকান পত্রিকায় এটা সম্পর্কে আলোকপাত করা হয়। তো এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সায়েন্টিফিক আমেরিকান পত্রিকাতে এটা সম্পর্কে আলোকপাত করা হয়।
ঠিক আছে, এইটুকু আমি লিখে দিলাম, তোমরা ভালো করে একটু নোট করে নেবে যে মেহেরগড় সভ্যতা হচ্ছে পৃথিবীর প্রাচীনতম সভ্যতা, যেটা কত 7,000 খ্রিস্টপূর্বাব্দে, 7,000 খ্রিস্টপূর্বাব্দে এই সভ্যতার আবিষ্কার হয়েছিল বা উৎপত্তি হয়েছিল। বিভিন্ন বইতে বিভিন্ন রকম থাকতে পারে, 7,000 থেকে আরো টেনিওর দেওয়া থাকতে পারে, তবে বেশিরভাগ বইয়ে যেটা দেওয়া আছে এটাই দেওয়া আছে, মেহেরগড় সভ্যতা হচ্ছে 7,000 খ্রিস্টপূর্বাব্দে উৎপত্তি হয়েছিল, যা ফার্স্ট জারেজ 1970 সালে আবিষ্কার করে। আর হচ্ছে সায়েন্টিফিক আমেরিকান পত্রিকায় 1980 সালে এর আলোকপাত করা হয় এটা সম্পর্কে। আর কোথায় আবিষ্কার হয়েছিল? বেলুচিস্তান। বেলুচিস্তান, বোলান নদীর তীরে, বোলান নদীর তীরে কোয়েটা শহর থেকে 150 কিমি দূরে। কোয়েটা শহর থেকে 150 কিমি দূরে। ঠিক আছে, এইটুকু একটু নোট করে নেবে। তারপরে হচ্ছে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা, অর্থাৎ সিন্ধু সভ্যতা মানে হরপ্পা সভ্যতা আর মহেঞ্জোদারো সভ্যতা, এই দুটো সভ্যতা মিলে হচ্ছে সিন্ধু সভ্যতা। তো অনেক সময় হরপ্পা সভ্যতাকে আর কি সিন্ধু সভ্যতা বলা হয়। এটা হচ্ছে 1300 খ্রিস্টপূর্বাব্দে হরপ্পা সভ্যতার উৎপত্তি হয়। 1921 সালে দয়ারাম সাহানি আবিষ্কার করে। ইরাবতী বা রাভি নদীর তীরে পাঞ্জাবের মন্টগোমারি জেলায় উৎপত্তি হয়। বৃহৎ শস্যাগার, তারপরে যে নৌকা তৈরির প্রধান কেন্দ্র, মানে এটা মনে রাখবে যে বৃহৎ শস্যাগার কোন সভ্যতার নিদর্শন, সেটা হচ্ছে হরপ্পা সভ্যতা। তারপর হচ্ছে নৌকা তৈরির প্রধান কেন্দ্র। বন্দরের নাম কি? বন্দরের নাম হচ্ছে লোথাল। হচ্ছে লোহার ব্যবহার জানতো না, মৃতদেহ সমাধি করা হতো। প্রধান খাবার কি ছিল? গম, বার্লি। আর এটাকে ব্রোঞ্জ যুগ বলা হতো। ঠিক আছে, অলংকার তারপরে পোশাকের ব্যবহার এই সময় প্রচলিত ছিল। বলছি 5 মিনিট আসছি, হ্যাঁ। একটু একজন দেখা করতে এসেছে। হ্যাঁ, তাহলে যেখানে ছিলাম যে আহ, সিন্ধু সভ্যতা মানে হরপ্পা সভ্যতা আর মহেঞ্জোদারো সভ্যতা, এই দুটো মিলে হচ্ছে কি সিন্ধু সভ্যতা। তো সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করে? দয়ারাম সাহানি 1921 সালে ইরাবতী বা রাভি নদীর তীরে পাঞ্জাবের মন্টগোমারি জেলায়। বৃহৎ শস্যাগার, বৃহৎ শস্যাগার আর একটা আছে বৃহৎ স্নানাগার, মানে স্নানাগার যেটা সেটা মহেঞ্জোদারো। তো এইগুলো পরীক্ষাতে আসে। তো বৃহৎ শস্যাগার যেটা সেটা হচ্ছে হরপ্পা সভ্যতা নিদর্শন। আর নৌকা তৈরির হচ্ছে প্রধান কেন্দ্র। বন্দর হচ্ছে কি? বন্দরের নাম হচ্ছে লোথাল। লোহার ব্যবহার অজানা ছিল, তো এটা কোশ্চেন অনেক সময় দেয় যে লোহার ব্যবহার অজানা ছিল কোন সভ্যতায়। তো হচ্ছে সিন্ধু সভ্যতায় তখন লোহার ব্যবহার অজানা ছিল। মৃতদেহকে তারা কি করতো? সমাধি করত। প্রধান খাবার ছিল গম, বার্লি। আর ব্রোঞ্জ যুগ বলা হতো। তো এটাও দিতে পারে যে ব্রোঞ্জ যুগ বলা হয় কোন সভ্যতাকে, সেটা হচ্ছে হরপ্পা সভ্যতা। অলংকার তারপরে পোশাকের ব্যবহার তারা করত। মহেঞ্জোদারো সভ্যতা, এটা ছিল তাম্রপ্রস্তর যুগ, অর্থাৎ তামার, মানে মেন এখানে যে ব্যবহারটা ছিল সেটা হচ্ছে তামার। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 সালে আবিষ্কার করে সিন্ধু প্রদেশের লারকানা জেলায়। মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে মৃতের স্তূপ, এটা খুবই একটা কমন পয়েন্ট। আর বৃহৎ স্নানাগারের নিদর্শন পাওয়া যায়, সেটা হচ্ছে মহেঞ্জোদারো সভ্যতায়। এবং পোড়াগুলি, বাড়িগুলি পোড়া ইটের তৈরি ছিল। আরো যে সমস্ত সভ্যতাগুলো ছিল, যেমন হচ্ছে দেখো চানহুদারো। ঠিক আছে, এগুলো এখন পরীক্ষায় আসছে। চানহুদারো সিন্ধু প্রদেশেই এটা আবিষ্কার হয়েছিল 1935 সালে ননী গোপাল মজুমদার করে, এবং কুকুরের পায়ের ছাপ পাওয়া যায়। কালীবঙ্গান 1953 সালে ঘোষ করেন। যজ্ঞবেদী, এটা ভীষণ ইম্পর্টেন্ট, যজ্ঞবেদী এই যুগের একটা উল্লেখযোগ্য নিদর্শন রাজস্থানের ঘরঘরা নদীর তীরে। তারপর হচ্ছে কুর্দিজি 1955 সালে সিন্ধু প্রদেশে আবিষ্কার করেন ফাজল আহমেদ খান, মহেঞ্জোদারোর বিপরীতে। তো এটা একটা ইম্পর্টেন্ট যে ঠিক মহেঞ্জোদারো সভ্যতার বিপরীত দিকেই নিচের কোন সভ্যতা আবিষ্কার হয়েছিল, সেটা হচ্ছে কুর্দিজি। আর ডব্লিউপিএসআই এর আগেবার যেটা পড়েছিল মেনের ক্ষেত্রে, সেটা হচ্ছে ধোলাভিরা। ধোলাভিরা, ধোলাভিরা 1998 থেকে 2005 সালের মধ্যে আবিষ্কার হয়েছিল। ঠিক আছে, যেটা করেছিলেন কে? জেপি যোশী। যেটা কোশ্চেন এসেছিল ডব্লিউপিএস এর মেনে, সেটা হচ্ছে ধোলাভিরা যেটা আবিষ্কার হয়েছিল সেটা বর্তমানে কোন রাজ্যে অবস্থিত? তো সেটা হচ্ছে গুজরাট। এখানে জল সংরক্ষণ যেটা, সেই জল সংরক্ষণের ব্যবস্থাটা উল্লেখযোগ্য ছিল, মানে জল সংরক্ষণ ব্যবস্থা ভালো ছিল। সাহিত্য, প্রাচীনতম সাহিত্যের নাম হচ্ছে ঋগ্বেদ।
যেটা 1400 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দে সরস্বতী নদীর তীরে আবিষ্কার হয়েছিল। এবং এই ঋগ্বেদের যেন যে 4টে ভাগ ছিল, এটা হচ্ছে ঋক, সাম, যজু, অথর্বেদ। ঋক, সাম, যজু, অথর্বেদ। ঋক মানে কি ছিল, যে ঈশ্বরের প্রার্থনা হচ্ছে গায়ত্রী মন্ত্র, অর্থাৎ ঈশ্বরের প্রে করা বা যে বিভিন্ন গায়ত্রী মন্ত্র, সেটা ছিল ঋকের অংশ। তারপরে ছিল সাম। সাম কথার অর্থ কি ছিল? সাম মানে হচ্ছে সঙ্গীত। যজু, যজু মানে হচ্ছে উৎসর্গ বা হচ্ছে স্যাক্রিফাইস করা। আর অথর্ব মানে হচ্ছে ঔষধ। তো এগুলো অনেক সময় দেয় যে ঋগ্বেদের যে অথর্ব সেটা কি সংক্রান্ত বা কোন বিষয়ে, বা সামটা কোন বিষয়ে। বিদ, যেটা বেদ, ঋগ্বেদ বলছে বিদ, বিদ শব্দ থেকে আসছে। বিদ শব্দের অর্থ কি ছিল? সেটা হচ্ছে জ্ঞান। 10 রাজার কাহিনী বর্ণিত আছে এখানে। ভরত গোষ্ঠীভুক্ত রাজা সুদাসের সঙ্গে 10 রাজার যুদ্ধ হয়েছিল। কোথায়? রাবি নদীর তীরে। সেখানে সুদাস জয়ী হয়েছিল। এই সব পয়েন্টগুলো ছোট ছোট করে লেখা আছে, অনেক বড় আছে, এত কিছু পড়া দরকারও নেই কম্পিটিটিভের জন্য। উপনিষদ, উপনিষদ মানে হচ্ছে কি, যে কারো কাছে উপবেশন করা। প্রথম ইংরেজি অনুবাদ করেছিলেন উপনিষদের, সেটা হচ্ছে চার্ল উইলকিন্স। গীতারও করেছিলেন তিনি। আর সত্যমেব জয়তে বলে যে কথাটা আছে, সেই কথাটা মুন্ডক উপনিষদ থেকে নেওয়া। এটাও ইম্পর্ট্যান্ট, আসে অনেক সময়। এবার দেখো যে বৈদিক যুগ বা হচ্ছে আর্য যুগ। বৈদিক যুগ বা আর্য যুগ প্রায় 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দে, 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দে উৎপত্তি হয়েছিল। ঋগ বৈদিক যুগ, এখানে কি ছিল, যে কৃষিকাজ ও পশুপালন প্রধান জীবিকা ছিল। এবং হচ্ছে আস্তে আস্তে তো সমাজ উন্নত হচ্ছে। বৈদিক যুগ বা ঋগ বৈদিক যুগ মানে, তারপরে ছিল নারীদের সম্মান দেওয়া হয়, নারী সম্মান ছিল, শিক্ষার অধিকার ছিল। অপালা, ঘোষা, তারপরে হচ্ছে লোপামুদ্রা, গার্গী, মৈত্রী, এই সমস্ত এরা কি ছিল, যে উল্লেখযোগ্য নারী ছিল ঋগ বৈদিক যুগের, বৈদিক যুগের, যে তারা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারতেন এবং হচ্ছে বিভিন্ন ঘোড়া চালনা বা হচ্ছে অস্ত্র শস্ত্র এই সমস্ত ইয়েতেও পারদর্শী ছিলেন। তো এগুলোও দিতে পারে যে হয়তো বৈদিক যুগের কয়েকজন বিখ্যাত নারীর নাম লিখুন যারা বিভিন্ন অস্ত্র শস্ত্র বিদ্যায় পারদর্শী ছিলেন। তো অপালা, ঘোষা, গার্গী, মৈত্রী, লোপামুদ্রা। এরপর আর্য। আর্যরা দেখো পাঞ্জাব থেকে উত্তরপ্রদেশে গঙ্গা যমুনা অঞ্চলে বিস্তৃত করে। যদিও তারা আসল এসেছিল সেটা হচ্ছে সেন্ট্রাল এশিয়া বা হচ্ছে মধ্য এশিয়া। মধ্য এশিয়া থেকে প্রথম আমাদের ভারতবর্ষে পাঞ্জাবে প্রবেশ করে, পাঞ্জাব থেকে উত্তরপ্রদেশ, তারপর হচ্ছে গঙ্গা যমুনা অঞ্চলে বিস্তার লাভ করেন। জানো যে আর্যরা দেখতে খুব সুন্দর ছিল, ফর্সা ছিল, তারপরে তাদের নাকটি কালো ছিল, এগুলো আমরা পড়েছিলাম। তো আর্যদের জীবনযাপনটা কেমন ছিল? 4টে শ্রেণীতে আর্যদের জীবনযাপন ভাগ ছিল। এক ছিল ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, তারপরে ছিল সন্ন্যাস। ব্রহ্মচর্য মানে কি ছিল? হচ্ছে ছাত্র জীবন। ব্রহ্মচর্য মানে ছিল ছাত্র জীবন, অর্থাৎ গুরুর কাছে গিয়ে, জঙ্গলে হোক বা যেখানেই হোক, গুরুর কাছে গিয়ে শিক্ষা গ্রহণ, এটা ছিল ব্রহ্মচর্য। তারপরে গার্হস্থ মানে কি ছিল? তারপরে হচ্ছে লেখাপড়া শেষ হলে তারপরে হচ্ছে বৈবাহিক জীবন। তারপরে বানপ্রস্থ মানে হচ্ছে ঈশ্বরের সেবায় নিজেকে নিয়োজিত করা। আর তারপরে সব শেষে জঙ্গলে গিয়ে ধ্যান করা, মানে হচ্ছে সন্ন্যাস জীবন। তো এই 4টে তাদের জীবনযাপন ভাগ করা যায়: ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ আর ছিল সন্ন্যাস। এদের প্রধান দেবতার নাম কি ছিল? প্রজাপতি আর্যদের। চতুরাশ্রম প্রথাটা কি? চতুরাশ্রম প্রথাটা ছিল বর্ণ অনুযায়ী বা হচ্ছে বিভিন্ন জাতি অনুযায়ী সেই দিকে ছিল। এটা ঋগ্বেদের দশমণ্ডলে পাওয়া যায়। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর হচ্ছে শূদ্র। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ মানে যারা পূজা করত, এবং সেই সময়ে সেই যুগে ব্রাহ্মণদের প্রতিপত্তি সব থেকে বেশি ছিল। তারপরে ছিল ক্ষত্রিয়। ক্ষত্রিয়রা কি করতো? ব্যবসা বাণিজ্য করতো, তারপরে হচ্ছে যুদ্ধ করতো। তারপরে ছিল বৈশ্য, মানে কৃষিকাজ, পশুপালন করতো। আর শূদ্র যারা ছিল তারা অস্পৃশ্য, তাদের ছায়াও মারাতো না, এমনকি যদি উঁচু জাতের কেউ যদি তাদের ছায়া মারাতো তাহলে কি করতো? আবার স্নান করতো। পরিবারের দেখো, আর্যদের যে পরিবার ছিল, পরিবারের নাম ছিল কুল। গ্রামের প্রধান ছিল গ্রামিণী বলা হতো। তারপরে কর নাম ছিল বলি। ঠিক আছে, বালি হয়ে গেছে, এটা বলি। তো কি দিতে পারে? হয়তো বলি এক প্রকার ড্যাশ, এরকম প্রশ্ন দিতে পারে। তো বলি হচ্ছে কি এক প্রকারের করের নাম। আর মুদ্রার নাম কি ছিল? এটা সবাই কমন জানো, যে মনা আর হচ্ছে নিস্ক আর্য যুগের প্রধান দুটো মুদ্রা ছিল। সেই সঙ্গে আরো দুটো মনে রাখবে, সেটা হচ্ছে কৃষ্ণল আর হচ্ছে শতমান। ঠিক আছে, কৃষ্ণল আর হচ্ছে শতমান। মানে মনা নিস্ক এই দুটো সবাই জানে, সেই কারণে জন্য অন্য দিতে পারে কোশ্চেন। ধান, গম,
ওই যুগের, এখন আমরা ধান গম বলছি, সেই যুগের নাম ছিল পিহি, তারপরে ছিল গোধুম। এবং আর্য যুগে 100 জন বহনকারী, মানে এমন একটা নৌকা আবিষ্কার করা হয় যেখানে 100 জন যাত্রী বহন করা যেত, সেটার নাম ছিল কি শতনিদ্রা। আর আর্যদের উপজাতি রাজার নাম কি ছিল? গোপী। এবার দেখো যে বৌদ্ধ ধর্ম বা মোটামুটি খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে, ঠিক আছে, মানে 600 খ্রিস্টপূর্বাব্দে, এই সময়ে বেশ কিছু প্রতিবাদী ধর্মের উৎপত্তি হয়। ঠিক আছে, বেশ কিছু প্রতিবাদী ধর্মের উৎপত্তি হয়, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম। এইগুলো নিয়ে আমরা বেশি ভালো করে পড়বো। তাও আর একটা জিনিস যেটা মনে রাখতে পারো, সেটা হচ্ছে আজীবক সম্প্রদায়। এই আজীবক সম্প্রদায় যেটা, সেটা বৌদ্ধ ধর্মেরই সমসাময়িক ছিল। ঠিক আছে, তো এটার যে উৎপত্তি ছিল বা আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিল? মাস্কারি পুত্র গোসলি মোখালিপুত্তম। এটাও কেপিএসআই মনে হয় মেনে দিয়েছিল। আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা মাস্কারি পুত্র গোসলি মোখালিপুত্তম। মোটামুটি 63, এই সময় কি বলে, হয়তো কোশ্চেন যদি দেয় যে কটি প্রতিবাদী ধর্ম মতের উদ্ভব হয়েছিল, সেটা হচ্ছে 63। 63 প্রতিবাদী ধর্মের উৎপত্তি এই সময় হয়েছিল। তার মধ্যে টিকে যায় বৌদ্ধ ধর্ম এবং হচ্ছে জৈন ধর্ম। তবে আজীবক সম্প্রদায়টা মোটামুটি প্রভাব বিস্তার করেছিল, কারণ আজীবক সম্প্রদায়ের একসময় অশোক, ঠিক আছে, অশোকও একসময় কি ছিল? আজীবক সম্প্রদায়, মানে প্রথম জীবনে অশোক এই সম্প্রদায়েরই পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। অশোক পরবর্তীকালে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। সেই সঙ্গে রাজা দশরথ ছিলেন আজীবক সম্প্রদায়। তো দেখা যায় বৌদ্ধ ধর্ম খ্রিস্টপূর্বাব্দে 600 খ্রিস্টপূর্বাব্দে উৎপত্তি হয়। প্রবর্তক কে ছিল? গৌতম বুদ্ধ। জন্ম হচ্ছে 563 খ্রিস্টপূর্বাব্দে লুম্বিনী কপিলাবস্তু, নেপালের লুম্বিনী কপিলাবস্তুতে। তার পিতার নাম কি ছিল? শুদ্ধোদন, শাখা বংশীয়। মাতার নাম ছিল মহামায়া, কৌশল্য বংশীয়। 16 বছর বয়সে তিনি বিয়ে করেন যশোধরাকে। এখান থেকে মাঝে মাঝে প্রায় কোশ্চেন দেয়, তো গুলিয়ে যেতে পারে। তো 1 নম্বর হচ্ছে সালটা মনে রাখবে, যে জন্ম কত সালে হয়? 563 খ্রিস্টপূর্বাব্দে লুম্বিনী কপিলাবস্তুতে। তার পিতার নাম ছিল শুদ্ধোদন, মাতা হচ্ছে মহামায়া। আর 16 বছর বয়সে বিয়ে করে তাকে যশোধরাকে। পুত্র নাম ছিল রাহুল, আর ঘোড়ার নাম ছিল কি? কণ্টক। বিহারের গয়াতে পিপুল গাছের নিচে বসে তিনি ধ্যান করেন। তিনি যেটা যখন ত্যাগ করেছিলেন, মানে তিনি যে গৃহত্যাগ করেছিলেন, সেই গৃহত্যাগটাকে বৌদ্ধ ধর্মের ভাষায় কি বলা হয়? মহাভিনিষ্ক্রমণ। আর তার যে ধর্মপ্রচারকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। এগুলো এখন পরীক্ষায় আসছে। আর তার মৃত্যু হয় 463 খ্রিস্টপূর্বাব্দে কুশীনগর, উত্তরপ্রদেশের কুশীনগরে, এবং এটা মহাপরিনির্বাণ নামে পরিচিত। তো এইগুলো সবগুলো ইম্পর্টেন্ট। যে তিনি গৃহত্যাগ করেছিলেন সেটা কি নামে পরিচিত? মহাবিনিষ্ক্রমণ। তার ধর্মপ্রচারটা কি নামে পরিচিত? ধর্মচক্র প্রবর্তন। তার মৃত্যুটা কি নামে পরিচিত? সেটা হচ্ছে মহাপরিনির্বাণ। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক, যেটা পালি ভাষায় রচিত। এবং দেখবে এটা অনেক সময় সান্ত্বনা পুরস্কার চলে আসে পরীক্ষায়, যে ত্রিপিটক কোন ভাষায় রচিত, অনেকবার পরীক্ষায় এসেছে। তারপরে সৎ স্বর্গ, সৎ চিন্তা, সৎ কর্ম, এরকম ছিল না? অষ্টাঙ্গিক মার্গ বলা হতো। ঠিক আছে, অষ্টাঙ্গিক মার্গ। এটাও দিতে পারে যে অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের হয়তো মেন একটা নীতি, এরকম বলতে পারে। তারপরে পঞ্চশীল, পঞ্চশীল এটা হচ্ছে বৌদ্ধ ধর্মেরই। ত্রিরত্ন, ত্রিরত্ন মানে কি ছিল? বুদ্ধ, ধর্ম, সংঘ। অর্থাৎ বুদ্ধ কথার অর্থ ছিল জ্ঞান, ধর্ম কথার অর্থ হচ্ছে মত, আর সংঘ কথার অর্থ ছিল মঠ। এটাকে বলা হয় ত্রিরত্ন। তো পরবর্তীকালে কি হয়, যে বৌদ্ধ ধর্ম দুটি শাখায় বিভক্ত হয়ে যায়, একটা ছিল হিনজান আর একটা ছিল মহাযান। এবার দেখো যে বৌদ্ধ ধর্ম সম্মেলন, ঠিক আছে, 4টে বৌদ্ধ ধর্ম সম্মেলন হয়েছিল জানো। একটা একটা হচ্ছে 483 খ্রিস্টপূর্বাব্দে, ঠিক 1 বছর পরে, 383 খ্রিস্টপূর্বাব্দ, তারপরে 251, তারপর হচ্ছে 78। এইগুলো একটু মনে রাখতে হবে, কারণ দেখো কটা মনে রাখতে হচ্ছে তোমাকে, সাল মনে রাখতে হচ্ছে, কোথায়, 4টে জিনিস মনে রাখতে হচ্ছে। কত সালে, কোথায়, সভাপতি কে ছিল, তারপরে রাজা কে ছিল। তাহলে একটু মনে রাখলে, চেষ্টা করলে পারবে।
সেটা প্রথমটা যদি মনে রাখো 483, তার 100 বছর পরে দ্বিতীয়টা হয়েছিল 383। আর চতুর্থটা মনে থাকবে, কারণ চতুর্থ যেটা সেটা হচ্ছে 78 খ্রিস্টপূর্বাব্দ, 78 এডি, খ্রিস্টপূর্বাব্দ নয়, 78 মানে শকাব্দ, যখন তোমার কনিষ্ক সিংহাসনে বসে, সেখানের জন্য এটা মনে থাকবে 78 এডি। তাহলে প্রথমটা 483, তারপরটা 383, আর মাঝে থার্ডটা তোমাকে মনে রাখতে হয়েছে, সেটা হচ্ছে 251। স্যার 3 নম্বরটা 250 বিসিতে নয়? হ্যাঁ, 3 নম্বর স্যার 250 বিসি মনে হচ্ছে। ও 50-51 ব্যাপার নেই, ওই রকম অপশানে 50-51 থাকবে না। ঠিক আছে। তারপরে স্থান দেখো যে রাজগীর, বৈশালী, পাটলিপুত্র, তারপর হচ্ছে কাশ্মীর। ঠিক আছে, তাহলে প্রথমটা হচ্ছে রাজগীরে, তারপরে হচ্ছে বৈশালীতে, তারপরে পাটলিপুত্র, তারপরে হচ্ছে কাশ্মীর। তো অনেক সময় এটাই দেয় যে ডিরেক্ট দিতে পারে যে চতুর্থ বৌদ্ধ ধর্ম সম্মেলন কোথায় হয়েছিল, তো কাশ্মীরে। তো প্রথমটা রাজগীর, বৈশালী, তারপরে পাটলিপুত্র, তারপরে কাশ্মীর। বা এটুকু মনে রাখবে, তার কারণটা দেখো যে কাশ্মীর যেটা হচ্ছে কনিষ্ক সিংহাসনে ছিল, মানে চতুর্থটাই। তারপরে তৃতীয়টা ছিল অশোক, তার মানে কি পাটলিপুত্রতেই হবে। তারপরে হচ্ছিল কালাশোক, বৈশালী, আর ছিল অজাতশত্রু প্রথমে ছিল, সেটা হচ্ছে রাজগীর। স্যার বলছি চতুর্থটা ওটা 78 হবে না, ওটা 72ই হবে। হ্যাঁ, 72 আমি তো মানে কেটে আবার 78 করা আছে, কিন্তু পরবর্তীকালে আমি আবার কয়েকটা বই কেটে দেখেছি 78 আছে, ঠিক আছে, সেই জন্য 78 করে দিয়েছি। তো যাই হোক, আর একবার তাহলে দেখতে হবে ভালো করে। দেখা যাচ্ছে জৈন ধর্মের প্রবর্তক হচ্ছে, জৈন ধর্মের যারা প্রবর্তক ছিল তাদেরকে কি বলা হতো, তীর্থঙ্কর বলা হতো। প্রতিষ্ঠাতা ছিল ঋষভদেব, পার্শ্বনাথ ছিল 23তম, আর মহাবীর ছিল 24তম। জন্মগত সালে 540 খ্রিস্টপূর্বাব্দে বিহারের কুন্দগ্রামে। স্ত্রী ছিল যশোদা। তাহলে গৌতম বুদ্ধের কি দেখলাম, যশোধারা। আর মহাবীরের হচ্ছে তোমার কি, মহাবীরের স্ত্রীর নাম হচ্ছে যশোদা। কন্যা হচ্ছে প্রিয়দর্শনা, ওর পুত্রের নাম ছিল রাহুল। মৃত্যু হয় বিহারের পাওয়াতে 468 খ্রিস্টপূর্বাব্দে। পিতা ছিল সিদ্ধার্থ, আর মাতা ছিল ত্রিশলা। তো জৈন ধর্মের দেখে নাও যে পঞ্চ মহাব্রত, তারপরে ছিল ত্রিরত্ন, মানে সৎ বিশ্বাস, সৎ জ্ঞান, তারপরে হচ্ছে সৎ আচরণ। ধর্মগ্রন্থের নাম কি হচ্ছে দ্বাদশাঙ্গ। দ্বাদশাঙ্গ এটা কি ভাষায় রচিত ছিল, প্রাকৃত ভাষায় রচিত ছিল। বা অনেক সময় প্রাকৃত থাকতে পারে, বা যদি প্রাকৃত না থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখবে অর্ধ মাগধী ভাষা। ঠিক আছে, অর্ধ মাগধী বা হচ্ছে প্রাকৃত ভাষায় লেখা। জৈন ধর্ম হয়েছিল, জৈন সম্মেলনও হয়েছিল। জৈন সম্মেলন, যেটা প্রথম জৈন সম্মেলন, সেটা তোমার 300 খ্রিস্টপূর্বাব্দে হয় পাটলিপুত্রে। আর দ্বিতীয় যেটা জৈন সম্মেলন, সেটা হয়েছিল 500 খ্রিস্টপূর্বাব্দে গুজরাটে। জৈন ধর্ম যেমন হচ্ছে হিনজান মহাযান দেখলে সেই রকমই জৈনরা দুটো ভাগে পরবর্তীকালে বিভক্ত হয়ে গেছিল। সেই দুটোর নাম কি ছিল, একটা শ্বেতম্বর, আর একটা ছিল দিগম্বর। দেখো যে বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্মের মধ্যে যদি কম্পেয়ার করো, তুলনা করো, বা হয়তো একটু যদি ঘুরিয়ে কোশ্চেন দেয়, তাহলে বৌদ্ধ ধর্ম একটা বাস্তব ধর্মী ছিল। কেন? তার কারণটা হচ্ছে জৈন ধর্ম কষ্ট স্বীকার করতে হবে, মানে জৈন ধর্মে এরকম বলা ছিল যে চরম কষ্ট স্বীকার করতে হবে, মানে তোমার যদি কষ্ট নাও থাকে তবুও বলছে তোমাকে অনাড়ম্বর জীবনযাপন পালন করতে হবে। এবং শেষ দিকে জৈন ধর্মে যারা দীক্ষা নিয়েছিল এমনটা বলতো যে তাদের কাছে কীট পতঙ্গ মারাটাও ছিল পাপ, সেই কারণে তারা জমিও চাষ করতো না। ঠিক আছে, যে লাঙল বইলে পরে পোকামাকড় গুলো মারা যাবে এই কারণের জন্য। তো এই দিক থেকে তুলনা করলে কি দেখা যায় যে বৌদ্ধ ধর্ম অনেকটা বাস্তবধর্মী ছিল, কারণ জৈন ধর্মে চরম কষ্ট স্বীকারের কথা বলা হয়েছে। আর জৈন ধর্মে প্রাণী হত্যা নিষিদ্ধ ছিল এবং চরম অহিংসার কথা বলা হয়েছে। আর জৈনরা আত্মায় বিশ্বাসী ছিল। তো এইগুলো পার্থক্য, যে জৈনরা আত্মায় বিশ্বাসী ছিল কিন্তু বৌদ্ধরা আত্মায় বিশ্বাসী ছিল না। এবার দেখো যে এইভাবে মানুষ কি হলো, যেমন একদম যদি আমরা প্রাচীন যুগ থেকে দেখি, তাহলে প্রাচীন যুগ থেকে কি হলো, প্রথমে মানুষ প্রকৃতির সাথে লড়াই করতো, তাই তো, ঝড় ঝঞ্ঝা, বজ্রপাত, বৃষ্টিপাত হতো, সেখান থেকে বাঁচতে শুরু করলো। তারপরে কি হলো, পশু পাখি এদের থেকে বাঁচতে শুরু করলো। যখন আগুন এর আবিষ্কার হলো, দেখলো যে আগুন থেকে ভয়ে পালিয়ে যাচ্ছে, অস্ত্র শস্ত্র, গাছের ডাল ভেঙে পশু পাখিকে তারা পোষ মানালো। এইভাবে যত যত সমাজ উন্নত হতে শুরু করলো, যখন দেখলো এই সব থেকে তারা ঊর্ধ্বে চলে এলো, তখন কি হলো, মানুষ মানুষের মধ্যে একটা লড়াই শুরু হয়ে গেল, মানুষ মানুষের মধ্যে একটা আধিপত্য স্থাপনের চেষ্টা শুরু হতে লাগলো।
যার জন্ম হয় কি ষোড়শ মহাজন পদ। মানে ভারতবর্ষের বিভিন্ন যে সমস্ত জায়গা ছিল সমস্ত জায়গায় মানে এরকম ভাবে একে অপরের সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্ব বা এরকম হতে হতে 16টা একটা মহাজন পদ মানে 16টা একটা সাম্রাজ্যে বিভক্ত হয়ে পড়ে। ষোড়শ মানে হচ্ছে 16। দিয়ে শেষ পর্যন্ত লড়াই করতে করতে 4টি মহাজন পদ মানে শক্তিশালী হয়ে ওঠে। একটা ছিল মগধ, তারপরে ছিল কোশল, বৎস আর হচ্ছে অবন্তী। এটা মনে রাখবে। এবং শেষ পর্যন্ত সব থেকে মগধ শক্তিশালী হয়। কিন্তু কোশ্চেন যদি এটা দেয় যে 4টি শক্তিশালী মহাজন পদ কোনটি ছিল, তো ছিল মগধ, কোশল, বৎস, অবন্তী। এবং এখানে আরো একটা যেটা পয়েন্ট দেয় সেটা হচ্ছে উত্তরতম ষোড়শ মহাজন পদ কোনটি ছিল, মানে একদম উত্তরে। উত্তরে ছিল কম্বোজ। আর দক্ষিণতম ছিল অশোক। স্যার এই প্রশ্নটা কেপিএসআই এসেছিল এই বছর। আর পূর্বতম ছিল অঙ্গ। আর পশ্চিম ছিল গান্ধার। উত্তরতম কম্বোজ, 16টা মহাজন পদ, সেখানে অঙ্গ, মগধ, কাশী, কৌশল, বৎস, ব্রিজি, মল্ল। ঠিক আছে, 16টা এক সময় মুখস্থ করেছিলাম। এখন অবশ্য একটু টাইম দিলে বলে দিতে পারবো। তাহলে উত্তরতম হচ্ছে কম্বোজ, দক্ষিণতম অশোক, পূর্ব ছিল অঙ্গ, পশ্চিমে ছিল গান্ধার। আর সব থেকে শক্তিশালী ছিল মগধ। প্রজাতান্ত্রিক আর গণতান্ত্রিক মানে এই দুটো ছিল কি ভোটের দ্বারা নির্বাচিত হতো, সেটা ছিল ব্রিজি আর মল্ল। প্রজাতান্ত্রিক বলতে পারে বা হচ্ছে গণতান্ত্রিক বলতে পারে। এবার দেখো যে হর্ষঙ্ক বংশ মানে প্রথম যদি বলো স্যার ইতিহাসে ব্রিজি আর মল্লটা কি স্যার বুঝলাম না। প্রজাতান্ত্রিক বা গণতান্ত্রিক, ঠিক আছে, মানে এই দুটো যে প্রজা ছিল তারা ভোটের মাধ্যমে নির্বাচিত করতো। মানে ধরো মোনার্কি নয় আর কি, রাজার ছেলে রাজা হবে না এরকম হ্যাঁ, বাকিগুলো রাজারই রাজা হবে না। হয়তো এক জায়গায় 50, কথাতেই বললাম যে 50 জন সদস্য আছে, তো 50 জনের মধ্যে যাদের ক্ষমতা ছিল হয়তো 3-4 জন প্রভাবশালী, তো যার দিকে ভোট বেশি পড়তো সেই হতো। সেইভাবে হতো। এখন যেমন ভোট যেমন হচ্ছে ব্যালট এরা বাক্স দুজনের সেরকম। নাম, ব্রিজি আর মল্ল দুজনের নাম, হ্যাঁ, ব্রিজি আর মল্ল দুজনের দুটো নাম। মহাজন পদ, ওই 16টা মহাজন পদের মধ্যে এই দুটো হ্যাঁ, দুটো 16টা মহাজন পদ। মহাজন পদ, তাদের মধ্যে ব্রিজি আর মল্ল, হ্যাঁ দুটো মহাজন পদ ছিল। এই দুটোই একমাত্র প্রজাতান্ত্রিক বা গণতান্ত্রিক ছিল। ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো যে হর্ষঙ্ক বংশ। দেখো পৃথিবীর, যদি এটা ডব্লিউপি না কেপিএসআই কোন কি একটা কোশ্চেন দিয়েছিল একটা, যে পৃথিবীর ঐতিহাসিক বংশ কোনটা প্রথম, তো যদি মানে ওটাকে নিয়েছে কি তোমার মৌর্য বংশ। কিন্তু ওইটা যদি না দেয়, পৃথিবীর শুধু ঐতিহাসিক বা গুরুত্বপূর্ণ এরকম যদি না বলে যে ভারতের ইতিহাসে প্রথম রাজবংশ কোনটা, তাহলে অবশ্যই কি হবে, হর্ষঙ্ক বংশ। হর্ষঙ্ক বংশ 545 থেকে 433 খ্রিস্টপূর্বাব্দে ছিল। প্রতিষ্ঠাতা ছিল বিম্বিসার, উপাধি নাই শ্রেণিক। এরপর পিতাকে সিংহাসনে মেরে অজাতশত্রু উপাধি নিয়েছিল কুনিক। তার পিতাকে মেরে তিনি সিংহাসনে বসেন। এবং জানো যে এই প্রথম বৌদ্ধ সম্মেলনে অংশগ্রহণ করেন, আহ্বান করেন, সেটা ছিল অজাতশত্রু। অজাতশত্রু যুদ্ধ মেশিন বা পাথর ছুঁড়তে ব্যবহার করত। ঠিক আছে, মানে এক ধরনের যুদ্ধ মেশিন আবিষ্কার করেছিল যেখান থেকে কি হয়েছে, পাথর ছোড়া হতো। তারপরে যে গণহত্যার জন্য রথ চালু করেন, যেটা সেই বাহুবলী সিনেমাতেও দেখিয়েছে। এরপরে ছিল উদয়ভদ্র, করতে হবে না। ঠিক আছে, হ্যাঁ তবে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে উদয়ভদ্র, সেটা হচ্ছে উদয়ভদ্র পাটুলিপুত্রের রাজধানীটা স্থানান্তরিত করেন। তারপর ছিল নাগদশক, হর্ষক বংশের শেষ রাজা নাগদশক। এবং নাগদশককে তার মন্ত্রী মেরে শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা করে। তো শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শিশুনাগ, তার পুত্র ছিল কে, কালাশোক। এরপর হচ্ছে নন্দবংশ। নন্দবংশ হচ্ছে 354 খ্রিস্টপূর্বাব্দ থেকে 324 খ্রিস্টপূর্বাব্দ। প্রতিষ্ঠাতা হচ্ছে মহাপদ্মনন্দ এবং প্রথম অক্ষত্রিয় সম্রাট। এটাও ভীষণ ইম্পর্টেন্ট, কারণ ওই যে বললাম না যে আর্য যুগ থেকে যেটা হয়ে আসছিল, যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, মানে ব্রাহ্মণরা পূজা আর্চা করবে, ক্ষত্রিয় তারা কি করবে, যুদ্ধ করবে। তো মহাপদ্মনন্দ যিনি, সে ছিল প্রথম অক্ষত্রিয় সম্রাট। তারপরে মহাপদ্মনন্দ উপাধি কি নাই, সর্বক্ষত্রান্তক। তারপরে যে দ্বিতীয় পরশুরাম।
আর একটা ছিল সেটা হচ্ছে উগ্রসেন নামেও তাকে অভিহিত করা হয়, উগ্রসেন। তার আমলে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল সেটা হচ্ছে ধননন্দের আমলে 326 খ্রিস্টপূর্বাব্দে। এটাও সালটা ইম্পর্টেন্ট। এটাও কোনো বই হয়তো 327 আছে, 326-27 ওই এরকম থাকতে পারে। এবার আলেকজান্ডার সম্পর্কে একটু বলে নিই যে আলেকজান্ডার ছিলেন ম্যাসিডোনিয়া রাজা। তিনি খাইবার গিরিপথ দিয়ে আসেন। তক্ষশিলা রাজা অম্ভি বশ্যতা স্বীকার করেন, অর্থাৎ খাইবার গিরিপথ দিয়ে প্রবেশ করেন। তক্ষশিলা মানে ওটাই ফার্স্ট মানে প্রথম রাজ্য পড়েছিল। তো সেখানকার রাজা যে ছিল অম্ভি, মানে সে বিনা যুদ্ধে তার বশ্যতা স্বীকার করে নিয়েছিলেন, মানে কোনো যুদ্ধ করারই চেষ্টা করেননি। এটা হতে পারে যে আলেকজান্ডার খুব প্রভাবশালী ছিল, শক্তিশালী ছিল, তার সঙ্গে পারবে না বলেই ইয়ে করে নিয়েছিল, যাতে প্রচুর আরো সোনার সেনাটানা মারা না যায়, সেই কারণে জন্য তার সঙ্গে হাত মিলিয়ে দিয়েছিল এবং তাকে উপহার স্বরূপ 65টি হাতি, তারপরে যে 300টা ষাঁড় উপহার দিয়েছিলেন। এবং এই ঘটনাটাকে রমেশচন্দ্র মজুমদার প্রথম ঐতিহাস দেশদ্রোহিতার ঘটনা বলে, প্রথম দেশদ্রোহিতার ঘটনা বলে। তো এটা হয়তো হালকা দিতেও পারে যে পৃথিবীর ইতিহাস, এই ভারতের ইতিহাসের প্রথম দেশদ্রোহিতার ঘটনা কোনটা, তো সেটা হচ্ছে তক্ষশিলা রাজা অম্ভীর আলেকজান্ডারের কাছে বশ্যতা স্বীকার করা। সেনাপতির নাম ছিল দেখো আলেকজান্ডারের সেলুকাস নিকেটর। তারপরে পরবর্তীকালে কি হয়েছিল যে পৌরবরাজ পুরু, তিনি কিন্তু শেষ পর্যন্ত অনেক চেষ্টা করেছিলেন লড়াই করে তাকে আটকানো। তো ঝিলাম নদীর তীরে যুদ্ধ হয়, হিদাসপিসের যুদ্ধ নামে পরিচিত, সেটা হচ্ছে 326 খ্রিস্টপূর্বাব্দে। এবং রাজার প্রতি রাজার যে ব্যবহার সেটা পুরোরুক্তি, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। ব্যাবিলনে 33 বছর বয়সে তার মৃত্যু হয় আলেকজান্ডারের, এবং তার ঘোড়ার নাম কি ছিল? বুকিফেলাস। আলেকজান্ডারের ঘোড়ার নাম বুকিফেলাস। তাহলে 324 খ্রিস্টপূর্বাব্দে ওইদিকে তোমার শেষ হয়ে গেল, ঠিক আছে, মানে নন্দ বংশ শেষ হয়ে গেল 354 থেকে 324। তারপরে যে মৌর্য বংশ, এগুলো কিন্তু একদম পরপর বংশ অনুযায়ী করা আছে। যদি ধরো ইতিহাসে ঘুরিয়ে দেয় কোশ্চেন, তাহলে যেন বলতে পারো মানে পরপর বংশানুযায়ী ইতিহাস এখানে করা আছে। এরপরে যে মৌর্য বংশ 324 থেকে 185 খ্রিস্টপূর্বাব্দ। মুরা শব্দ থেকে এসেছে মৌর্য বংশ। এরকম মুদ্রা রাক্ষস মানে বিশাখ দত্তের লেখা মুদ্রা রাক্ষস নাটকে বলা হয় কি যে মুরা ছিল একজন নন্দবংশের বা রাজার দাসী, ঠিক আছে, সেখান থেকে মৌর্য হয়েছে। প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। তিনি চাণক্য বা হচ্ছে কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত, মানে যারই নামই চাণক্য তার নামে কৌটিল্য বা বিষ্ণুগুপ্তের সাহায্যে তিনি প্রতিষ্ঠা করেন 324 খ্রিস্টপূর্বাব্দে। তাহলে প্রথম কিন্তু কি ঐতিহাসিক সাম্রাজ্য যেটা ভারতবর্ষে, সেটা মৌর্য যুগকে বলা হয়, মানে মৌর্য যুগকে বলা হচ্ছে। আর যদি ঐতিহাসিক বা এরকম কিছু না বলে যে ভারতবর্ষের প্রথম রাজবংশ কোনটা, তখন কি করবে? হর্ষঙ্ক বংশ করবে। তাহলে এই প্রথম চন্দ্রগুপ্ত আর এদিকে চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু একই ব্যক্তি নয়, এটা মনে রাখবে। প্রথম চন্দ্রগুপ্ত যে সে হচ্ছে গুপ্ত যুগের, ঠিক আছে, মানে গুপ্ত যুগের প্রকৃত প্রতিষ্ঠাতা। আর মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে? সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। তিনি চাণক্য বা কৌটিল্য বা বিষ্ণুগুপ্তের সাহায্যে 324 খ্রিস্টাব্দে কি করে? খ্রিস্টপূর্বাব্দে মৌর্য বংশের প্রতিষ্ঠা দেবে। তার নাম কি ছিল? যে স্যান্ড্রোকুট্টাস। স্যান্ড্রোকুট্টাস নামে তিনি পরিচিত ছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য আলেকজান্ডারের সেনাপতি সেলুকাস নিকেটরকে পরাজিত করেন 305 খ্রিস্টপূর্বাব্দে, যেটি ইন্ডিকা গ্রন্থে রচিত হয়। সেন ও রাজার ক্ষমতা বিষয়ক এবং জৈন ধর্ম গ্রহণ। আচ্ছা, এই যে ইন্ডিকা যে গ্রন্থটা, সেটা সেনা এবং হচ্ছে রাজার ক্ষমতা বিষয়ক এই সমস্ত কাহিনী ওখানে বর্ণিত আছে। এরপরে যে বিন্দুসারকে সিংহসেনা, জৈন গ্রন্থে বলা হয়েছে সিংহসেনা। তারপরে ব্রাহ্মণ গ্রন্থে বলা হয়েছে অমিত্রাঘাত। এর অর্থ কি হচ্ছে? শত্রু নিধনকারী। এবং দেখবে এখন বিভিন্ন একটা কোশ্চেন আসছে না যে কে কার আমলে ভারতে আসেন, তো এগুলো মনে রাখে দেবে। যেগুলো কমন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ফাইহেন, চন্দ্রগুপ্ত মেগাস্তিনিস, সেগুলো তো আমরা জানি। যেগুলো একটু আনকমন টাইপের, যেমন হচ্ছে সিরিয়া রাজা প্রথম অ্যান্টিওকাস দামাস্কাসকে ভারতে দূত হিসাবে পাঠান। কার আমলে? বিন্দুসারের আমলে। এই বিন্দুসারের আমলে বলছে, হ্যাঁ সরি, বিন্দুসারের আমলে। আর মিশরের রাজা দ্বিতীয় প্লুটেনি ফিলাডেলফাসকে দূত হিসাবে ভারতে পাঠান। তাহলে বিন্দুসারের আমলে দুজন এলো, একটা হচ্ছে সিরিয়া রাজা প্রথম অ্যান্টিওকাস দামাস্কাস, আর হচ্ছে মিশরের রাজা দ্বিতীয় প্লুটেনি ফিলাডেলফাসকে পাঠান। এবং বিন্দুসার আজিবক সম্প্রদায়ের ছিলেন। অশোক 273 খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেন, তারা রাজ্যাভিষেক হয় 269 খ্রিস্টপূর্বাব্দে।
মন্ত্রী রাধাগুপ্তের সাহায্যে তিনি সিংহাসনে বসেন। সর্বকালের শ্রেষ্ঠ সম্রাট বলা হয় অশোককে। তো 273 মানে এই সিংহাসনে বসা এক জিনিস, আর রাজ্যাভিষেক হওয়া আলাদা, ঠিক আছে? মানে রাজ্যাভিষেক 269 খ্রিস্টপূর্বাব্দে হয়, 4 বছর পরে। ওইদিকে হচ্ছে তোমার চন্দ্রগুপ্ত মৌর্য, চাণক্য বা কৌটিল্য বা বিষ্ণুগুপ্তের সাহায্যে সিংহাসনে বসে। আর এদিকে অশোক হচ্ছে মন্ত্রী রাধাগুপ্তের সাহায্যে সিংহাসনে বসে। তাকে সর্বকালের শ্রেষ্ঠ সম্রাট কেন বলা হয়? তার কারণটা হচ্ছে তিনি জীবনে একটি মাত্র যুদ্ধ করেছিলেন, সেটা হচ্ছে কলিঙ্গ যুদ্ধ, এবং এই যুদ্ধে প্রচুর রক্তারক্তি বা মৃত্যু দেখে তিনি পরবর্তীকালে আর কোনো যুদ্ধ করেননি। তারপরে তিনি প্রথম দাতব্য মানে চিকিৎসালয়, হাসপাতাল, তারপরে যে বিশ্রামাগার, এই সমস্ত জিনিস প্রতিষ্ঠা করেছিলেন। তো বিভিন্ন কারণের জন্য তাকে সর্বকালের শ্রেষ্ঠ সম্রাট বলা হয়। কলিঙ্গ যুদ্ধে যেটা হয়েছিল সেটা হচ্ছে 261 খ্রিস্টপূর্বাব্দে। তিনি যে লিপিগুলো আবিষ্কার করেছিলেন, একটা নাম ছিল ব্রাহ্মণ, তারপরে যে খরষ্টি, তারপরে যে অ্যারামাইক, তারপরে ছিল গ্রিক। সব মনিমে প্রজমামা, এটা ছিল তার উক্তি। এটা মানে কি, সমস্ত মানুষ আমার সন্তান। তার উপাধি ছিল দেখো দেবনাম প্রিয়, তারপরে ছিল প্রিয়দর্শী। বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন তার ভাইপো নিগ্রোধার সাহায্যে, কিন্তু প্রথম জীবনে আজীবক সম্প্রদায় ছিল। কোয়ালহনের রাজতরঙ্গিনী থেকে জানা যায় অশোক প্রথমে শিবের ভক্ত ছিলেন এবং পরবর্তীকালে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তার পুত্র মহেন্দ্র ও কন্যা সংঘমিত্রাকে সিংহলে ধর্মপ্রচার করার জন্য পাঠান। তারপরে যে সাঁচি স্তূপ নির্মাণ করেন, প্রথম হাসপাতাল নির্মাণ করেন, দাতব্য চিকিৎসালয়, বিশ্রামাগার ইত্যাদি নির্মাণ করেন। আর তিনি যে ধর্মপ্রচার করেছিলেন সেটা হচ্ছে পালি ভাষাতে তিনি ধর্মপ্রচার করেছিলেন। এবার মৌর্য যুগের কিছু তথ্য দেখে নাও, যে মৌর্য যুগের যে শাসক মানে গ্রামের শাসককে কি বলা হতো? গোপ বলা হতো। প্রধান কর কি ছিল? ভাগ, এছাড়া ছিল বলি। মুদ্রার নাম কি ছিল? পান। সৈনিকদের বলা হতো মৌলা। মৌর্য যুগের শেষ সম্রাটের নাম হচ্ছিল বৃহদ্রথ। তাহলে মৌর্য যুগ যেটা শেষ হয়েছিল 324 থেকে 185, মানে 185 থেকে আবার কি শুরু হলো? শুঙ্গ বংশ। শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে পুষ্যমিত্র সিংহ, শেষ মৌর্য সম্রাট। তিনি শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথকে হত্যা করে প্রতিষ্ঠা করেন শুঙ্গ বংশ। এবং শুঙ্গ এর আমলে কি হয়েছিল? গ্রিক দূত হেলিডেরাস পঞ্চম শুঙ্গের আমলে ভারতে আসে। শুঙ্গ রাজা অগ্নিমিত্র ছিলেন মালবিক অগ্নিমিত্রম, কালিদাসের নায়ক। কালিদাসের যে যেন লেখার নাম কি ছিল? মালবিক অগ্নিমিত্রম। তারপরে ছিল অভিজ্ঞান শকুন্তলম, কুমার সম্ভব। তার মধ্যে যেটা মালবিক অগ্নিমিত্রম, সেটা অগ্নিমিত্র যে সে শুঙ্গ রাজা ছিলেন। পতঞ্জলি, হিন্দু আইন, মনুস্মৃতি লেখা হয় এই সময়ে। এরপরে মিলিন্দ বা হচ্ছে মিনন্দার মানে ব্যাকট্রিয় গ্রিকদের উল্লেখযোগ্য নরপতি। তাদের রাজধানী কোথায় ছিল? শিয়ালকোটে ছিল। মিলিন্দ স্যার, এই পাঞ্চাল রচনা মনুস্মৃতিটাকে করেন। কি ওই আম্বেদকর যেটা পুড়িয়ে দিয়েছিল এটাই? আচ্ছা, ওইদিকে আলাদা করে। মিলিন্দার বা হচ্ছে মিনন্দার, এদের রাজধানী ছিল শিয়ালকোট। মিলিন্দ পাঞ্চাল রচনা করেন হচ্ছে নাগসেন, যেটা পালি ভাষাতে রচিত ছিল। শেষ গ্রিক রাজা ছিল হারাইমাস, তারপরে ছিল কুষাণ সম্রাট কুজুল কদবিসের কাছে পরাজিত হন। এই জায়গাটাতে অতটা বেশি পড়তে হবে না, যেখান থেকে করবে এইখান থেকে শক বংশ থেকে, যারা মধ্য এশিয়ার আদিবাসী ছিল, এবং প্রথম রাজা ছিল মোয়েস বা মোস বা মোগ বলা হতো। এবং সর্বশেষ শক বংশীয় ছিল মহাক্ষত্রা রুদ্রদমন। এই জুনাগড়ের শিলালিপি থেকেই তার কথাটা জানা যায়। সাতবাহন রাজা গৌতমীপুত্র সাতকর্ণীকে পরাজিত করেন। এই কুষাণ বংশ থেকে করবে তাহলেই হবে। কুষাণ বংশ যারা ছিল তারা জাতিতে ইউচি জাতি ছিল। ব্যাকট্রিয় গ্রিকদের পরাজিত করে গান্ধার রাজ্য জয় করেন। প্রথম রাজার নাম কি ছিল? প্রথম রাজা ছিল কুজুল কদফিস, এবং এই কুজুল কদফিস নিজের নামে মুদ্রা চালু করেন। এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে হচ্ছে বা প্রথম রাজা হচ্ছে কুজুল কদফিস, আর তিনি কি করেন? নিজের নামে মুদ্রা চালু করেন, স্বর্ণ মুদ্রা নয় কিন্তু। আর দ্বিতীয় কদফিসিস যে সে কি করেছিল? প্রথম স্বর্ণ মুদ্রা চালু করেছিলেন। যদি আর একটা কোশ্চেন দেয় যে কারা প্রথম ভারতে স্বর্ণ মুদ্রা মানে নিয়ে আসেন, ঠিক আছে? ইন্দো গ্রিক। হ্যাঁ, তো হচ্ছে ইন্দো গ্রিকরা প্রথম স্বর্ণ মুদ্রা সম্মানিত নিয়ে আসে। প্রচলন করেন বা নিয়ে আসেন বলতে পারো ভারতে। ইন্দো গ্রিকরা প্রথম ভারতে স্বর্ণ মুদ্রা নিয়ে আসেন, কিন্তু যদি বলা হয় কোন ভারতীয় কোন বংশ বা ভারতে স্বর্ণ মুদ্রা প্রচলন করেন, সেটা হচ্ছে কুষাণ বংশ।
আর কুষাণ বংশ হচ্ছে দ্বিতীয় কোদফিসিস স্বর্ণ মুদ্রা প্রচলন করেছিলেন। আবার যদি বলে স্যার বেশি করে চালু করে তখন আবার উত্তর হবে। কনিষ্ক এডি মানে হচ্ছে এডি কে কি বলা হয়? শকাব্দ। এই 78 খ্রিস্টপূর্বাব্দে যে তিনি সিংহাসনে বসেন সেইখান থেকে শকাব্দ প্রচলন হয়। কবাতক শিলালিপি থেকে তার কথা জানা যায়, কনিষ্কের কথা। তার উপাধি ছিল দেবপুত্র। ময়ূরের পালকে তিনি শিরস্থান করতেন। অশ্বঘোষ বুদ্ধচরিত্র রচয়িতা। তারপরে ছিলেন চরক, চিকিৎসক ছিলেন, চরক সংহিতা রচনা করেন। মানে অশ্বঘোষ, তারপরে চরক, এরা সব কনিষ্কের সবাই সব মানে পৃষ্ঠপোষকতা লাভ করে। তারপরে নাগার্জুনা ছিল, বসুমিত্র ছিল। নাগার্জুনা, বসুমিত্র, অশ্বঘোষ, চরক এরা সব কুষাণ যুগের মানে হচ্ছে কনিষ্কের আমলে পৃষ্ঠপোষকতা লাভ করে এবং তার মুদ্রাতে বৌদ্ধ মূর্তি খোদাই করেছিল। তক্ষশিলা এই আমলেই প্রতিষ্ঠা হয়। তক্ষশিলা কুষাণ আমলেই, কুষাণ যুগে প্রতিষ্ঠা হয় এবং পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হচ্ছে তক্ষশিলা। শেষ শক্তিশালী রাজার নাম কি ছিল? কুষাণ হচ্ছে বাসুদেব। গান্ধার শিল্প গ্রিক, রোমান, ভারতীয় শিল্পকলার মিশ্রণে তৈরি হয় গান্ধার শিল্প এবং সেটা কুষাণ যুগে সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা লাভ করে এবং কনিষ্কের আমলে সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা লাভ করে। ঠিক আছে, এটা আমি এই নোটটা সহ দিয়ে দিচ্ছি, কিন্তু সাতবাহন বংশ যেটা সেখান থেকে আমরা পরের দিনকে শুরু করব। ঠিক আছে, মানে তোমরা করে দিলে করে দিতে পারো এই পর্যন্ত। তোমাদের আজকে রিজনিং ক্লাসটা আজকে হয়ে যাবে মোটামুটি 10 মিনিট পরে। আবার নতুন একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। হ্যাঁ।